আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। ডেসমন্ড মন্ডল, আরাফাত হোসেন রাফি, সৈয়দ মাহিদুল আরিফিন ফাহিম। শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার, শুনতেছি। ওকে। মোসাদ্দেক হোসেন। জি স্যার, শোনা যাচ্ছে। ও, মোসাদ্দেক হোসেন আছেন? তৌসিফ আলম, ইয়েস স্যার। মনিরুল ইসলাম সোহাগ। স্যার এ অফিসে আছে স্যার, ফোন দিছিল এইমাত্র। এই অফিসে থাকলে তো হবে না। মনিরুল ইসলাম। স্যার জয়েন করার চেষ্টা করছে বাট জয়েন হচ্ছে না স্যার, কেবল ফোন দিয়েছিল। আচ্ছা, আর বলেন, আসতে বলেন। মনিরুল ইসলাম সোহাগ মানে আচ্ছা, এই যে, হ্যাঁ, এই যে প্রেজেন্ট। জি জি, মনিরুল ইসলাম সোহাগ। ইয়েস স্যার। মোহাম্মদ মনিরুল ইসলাম। হ্যাঁ, মোহাম্মদ প্রেজেন্ট মনিরুল ইসলাম। স্যার। স্যার মনিরুল সোহাগ স্যার। আচ্ছা, তারিকুল স্যার ওই যে হাজরা। সোহাগ আসছে। হ্যাঁ, দিছি দিছি। আচ্ছা। তারিকুল হাজরা। তারিকুল হাজরা। আমির ফয়সাল হিমেল। প্রেজেন্ট স্যার। রাহিকিম মাকতুম মোহিত। সাখাওয়াত হোসেন। প্রেজেন্ট স্যার। রাবেয়া আফরিন। স্যার মুহিত ক্লাসেই আছে, ওর আচ্ছা, ওয়াশরুমে গেছে, অন করে ক্লাস অন করে। মোহাম্মদ সাজেদ। ইয়েস স্যার। ফিজুর রহমান। জি স্যার। মুন্না মিয়া। প্রেজেন্ট স্যার। শাহাদাত হোসেন বাপ্পি। ইয়েস স্যার। মিঠুন ব্যাপারী। আলিফা আক্তার প্রিয়াঙ্কা। Yes, sir. উপমা রয়। আসসালামু আলাইকুম স্যার। Yes, ওয়ালাইকুম sir. স্যার আমি আসসালাম। রাবেয়া। রাবেয়া, হ্যাঁ আমি দিছি, রাবেয়া আফরিন দিছি। উপমা রয়। Yes, sir. মুস্তাকিম হাসান। প্রেজেন্ট স্যার। আলামিন ইসলাম রাব্বি। আসাদুজ্জামান সিয়াম। প্রেজেন্ট স্যার। সালেহ আহমেদ। ইমন শেখ। মেহেদী হাসান তুষার। ইয়েস স্যার। আবু বকর সিদ্দিক। দেসিয়া জান্নাত মৌসুমী রাত্রি। Yes, sir. মোসাম্মদ ফারিহা জান্নাত ইরা। স্যার সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন। আচ্ছা। স্যার মুহিতও আছে স্যার, মুহিত। স্যার আমি হিট। স্যার এই যে তাহসিন 64। মাকতুম। আর আর কে? আচ্ছা, ঠিক আছে, তাহলে 18 জন। দেখি 18 জন থাকে কিনা। কারণ যেহেতু প্রেজেন্ট দেওয়া শেষ, কাজও শেষ, রেকর্ড তো থাকবেই। বাসায় চলে যাই। স্টুডেন্টদের নেচার গুলো আমরা জানি তো স্যার, আসলে এই জন্যই অ্যাটেন্ডেন্সটা লাস্টে দিই। আচ্ছা, হোয়াট এভার। মিট কেমন দিছেন বলেন? হুম, পরীক্ষা কেমন হলো? আচ্ছা স্যাররা, এই যে শুক্রবারে কয়টার সময় আপনাদের ক্লাস থাকে? স্যার 4টা থেকে শুরু। স্যার 4টা টু 4টা থেকে 10টা শুরু না? স্যার। তাইলে তো খাতা দেখানো মুশকিল, কারণ আসলে আমার ছোট বোনের বিয়ে হচ্ছে এখন। এই জন্য আমি সামনের 10 তারিখ 11 তারিখ ক্লাস নিব না। আবার আগামীকালও আমার কাজ আছে। আমি সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত আমার অফিস টাইম। খাতাটা যে কিভাবে দেখাবো এটাই চিন্তা তাইলে করছি। স্যার স্যার একবার 4টার ওই আগে 10 দেখান। তারিখে। হ্যাঁ। আপনাদের বৃহস্পতিবার ইয়া হয়? ও, বৃহস্পতিবার অনলাইন। আচ্ছা, আমি স্কোর গুলা রিলিজ করে দেই, হ্যাঁ? খাতাটা এক সময় একদিন থাকলাম আমি, খাতাটা এসে দেখে দেন। আমি স্কোর গুলো আপাতত ক্লাসরুমে দিয়ে দিই। কি বলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দিয়ে দেন স্যার। অফিস টাইম এখন বের হতে হবে। আচ্ছা, চলে যান। তো এই আর কি বললাম, যেটা আমি একটা সময় আমার সাথে একটু কোঅপারেট করেন, যাতে অন্য কোনো দিন নাই, শুধু শুক্রবারই।
শনিবার জি স্যার। অন্য কোনো দিন আসেন না জি স্যার? স্যার, আমাদের একদিনই ক্লাস হয়। শুধু শুক্রবারই হয়? তো আমি 10 তারিখও পারবো না, সরি 11ও পারবো না, হয়তো 18 একদিন আমি থেকে গেলাম, সমস্যা নেই। 18 তারিখে স্যার দিয়েন তাইলে। হ্যাঁ, কিন্তু আমি স্কোরটা দিয়ে দিই, আপনাদের খাতা দেখতেছি, রানিং চলতেছে, এখনো শেষ হয়নি সব, বোধহয় 8-10টা আচ্ছা স্যার খাতা দিয়ে দিছি। দেন স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আমি নেক্সট ক্লাসটা, তার মানে 10 তারিখের ক্লাসটা নিতে পারবো না মোস্ট প্রবাবলি। যদি পারি জানাবো, বাট আগেই জানাই দিলাম যে আমি 10 তারিখের ক্লাসটা নিতে পারবো না। 11 তারিখ অ্যাকচুয়ালি আমার বোনের বিয়ের প্রোগ্রামে ফাংশন আছে, আগের দিনই কাজ শুরু হয়ে যায় তো। ওকে। রেকর্ডটা অন করছি। স্যার মিডের আজকে মার্ক কি আজকেই দিবেন? না, আমি খাতা শেষ হয়নি, সবকটা দেখি, দেখার পরে আমি যে স্কোর গুলো আপাতত রিলিজ করে দিই, খাতাটা একটা সময় এসে দেখে নিয়ে, সবার খাতা দেখি নিয়ে। আচ্ছা শুনেন তাহলে, আজকে যে আমরা টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইভেসি। হুম, আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যালো। হ্যাঁ স্যার জি শোনা স্যার। যাচ্ছে স্যার, হ্যাঁ ও, স্যার শোনা যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রাইভেসি নিয়ে, প্রাইভেসি বা গোপনীয়তা এরকমটাই। তাহলে স্যাররা বলেন তো দেখি যে আমাদের কোন কোন ধরনের ইনফরমেশন, এরকম প্রাইভেট ইনফরমেশন আমরা চাই না যে আরেকজন জানুক, এরকম কি কি আছে, এরকম বলতে থাকেন তো দু একটা। স্যার প্রোডাক্টের টেকনিক্যাল ডাটা শিট এবং প্রাইস। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। প্রোডাক্টের প্রাইস খুবই ইম্পর্টেন্ট জিনিস, সাপ্লায়ারের নাম, কত দামে আমি অ্যাকচুয়ালি সাপ্লায়ার থেকে কিনি। হ্যাঁ, একটা অফিস রিলেটেড ডকুমেন্ট, হ্যাঁ হইতে পারে, এটা একটা প্রাইভেট ইনফরমেশন। অন্য কিছু, অন্য কেউ, মানে কোন কোন ধরনের জিনিসগুলো আমরা একটু হাইড করে চলি, এই বলেন তো দেখি দু একটা। স্যার টেকনিক্যাল কম্পোজিশন স্যার। হ্যাঁ, ওটা তো বুঝছি, টেকনিক্যাল কম্পোজিশন হোক, টেকনিক্যাল স্পেসিফিকেশন হোক, তারপরে ইনভয়েস প্রাইস হোক, এটা তো একটা বুঝছি, অফিস ডকুমেন্ট। এছাড়া আদার কোন অ্যাসপেক্ট আছে লাইফের আমরা একটু লুকায় ঝুঁকায় রাখি? অন্য কেউ বলেন। স্যার ইনফরমেশন প্রাইভেসি তো দরকার। যেরকম ইনফরমেশন বলতে? আমার কোম্পানি মেইনটেনেন্স এ রিলেটেড এরকম কিছু। আরে বাবা, সহজ করে বলেন না। এই যে ধরেন আপনার ব্যাংকের ডিটেলস আপনি আরেকজনকে দেন? দেই না। এটাই স্যার। বিকাশের নাম্বার, পিন নাম্বার, আমার ইমেল আইডি, পাসওয়ার্ড, এগুলা আমরা প্রাইভেট ইনফরমেশন না? জি স্যার। হ্যাঁ, এত কঠিন জিনিসে যাচ্ছেন কেন? সহজ করেই তো কিছু কিছু জিনিস আসে। হ্যাঁ, আমাদের চ্যাটিং গুলা। আমরা অন্যের কাছে আমাদের স্যালারিটা গোপন রাখি। হ্যাঁ হ্যাঁ, স্যালারি হইতে পারে, স্যালারিও একটা গোপন ইনফরমেশন, যে আমরা চাই না আরেকজন আমার স্যালারি জানুক। হ্যাঁ, বেশি হইলে সালাম দিবে, কম হইলে আবার ফোনই ধরবে না, নাকি? ভাবে এই মনে টাকা চাওয়ার জন্য ফোন দিছে, কিন্তু স্যালারি কম, ঠিক না? আমরা স্যালারি দিয়ে মানুষকে অনেক সময় বিবেচনা করি, যার স্যালারি বেশি তার সাথে যোগাযোগ রাখি, যদি জাস্ট ইন কেস কখনো তার থেকে টাকা নেওয়া লাগে। আর যার স্যালারি কম ওরে ব্লক লিস্টে ফেলায় রাখি। হইতে পারে, স্যালারি হইতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের চ্যাটিং গুলা প্রাইভেট ইনফরমেশন না স্যার? আমরা কার সাথে কি কথা বলি, কি ছবি পাঠাই, কি ভয়েস পাঠাই, এগুলা প্রাইভেট না? জি স্যার। হুম। তো এরকম অনেক ধরনের ইনফরমেশন আমাদের প্রাইভেসির আন্ডারে থাকে, আমরা মোটামুটি আইডিয়া আছে। তো ইনফরমেশন প্রাইভেসি, এটার মধ্যে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে আপনার কমিউনিকেশনের প্রাইভেসি, যেটা এই যে একটু আগে আমরা বললাম, যেমন আপনি একজনের সাথে কথা বলতেছেন ফোনে, এখন থার্ড কোনো পার্টি, সেটা গভর্নমেন্ট হোক বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা হোক, তারা যদি এই টেলিফোনে আড়ি পেতে আপনার কথা শুনে যে আপনি কি কথা বলেন, কি আলোচনা করেন, তাইলে এটা কমিউনিকেশন প্রাইভেসির একটা লঙ্ঘন হইলো না? হুম। বা আমি যে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে একজন আরেকজনকে মেসেজ পাঠাচ্ছি, এই মেসেজটা যদি কেউ ইন্টারসেপ্ট করে, সেটা একটা কমিউনিকেশন প্রাইভেসির লঙ্ঘন হলো না? জি স্যার।
হ্যাঁ, আর ওইদিকে ডেটা প্রাইভেসি হচ্ছে এই যে আমরা যেগুলা বললাম, ধরেন আমার কম্পিউটারে কিছু ডেটা আছে, ইম্পর্টেন্ট সেন্সিটিভ কোম্পানি ইনফরমেশন, অথবা আমার নিজেরই প্রাইভেট লাইফের কিছু ইনফরমেশন, আমার এনআইডিটা কথা চিন্তা করেন, আমার এনআইডির যে ইনফরমেশনটা আছে, এনআইডির যে স্ক্যান কপি আছে, কিংবা আমার পাসপোর্টের নাম্বার, হ্যাঁ, সেগুলো হচ্ছে ডেটার প্রাইভেসির আন্ডারে পড়ে। তার মানে যখন কমিউনিকেট করব, সেই কমিউনিকেশনের প্রাইভেসিটা হচ্ছে কমিউনিকেশনস প্রাইভেসি। আর যখন ডেটাগুলো সেভ করে রাখা হয়, সেটা আপনার ডকুমেন্ট ফরম্যাটে থাকতে পারে, কি কাগজে প্রিন্টেড ফরম্যাটে থাকতে পারে, সেটার যে প্রাইভেসি, সেগুলো হচ্ছে আমার ডেটার প্রাইভেসি। এই দুইটা মিলেই হচ্ছে আমাদের ইনফরমেশন বা তথ্যের একটা নিরাপদ, একটা গোপনীয়তা বা প্রাইভেসির ভিতরে আমরা আসছি। বুঝতে পারছি স্যাররা? দুইটা অ্যাসপেক্ট, কমিউনিকেশনস এবং ডেটা। জি স্যার বুঝতে আচ্ছা, তো এখন এই আপনাদের এই বইটা তো আমেরিকান টেক্সট বুক। তো এই চ্যাপ্টারটা পড়ার সময় আপনি অনেক লস, অ্যাক্টস, প্রভিশনস থাকবে। এগুলো কোনোটাই বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। এগুলো আমেরিকান ল। এগুলো আমাদের পড়ে কোনো কাজও নাই। আর এগুলো বাংলাদেশে অ্যাপ্লিকেবলও না। সো এগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা শুধু এথিক্যাল অ্যাসপেক্ট গুলো একটু দেখবো, যে প্রাইভেসি রিলেটেড এথিক্যাল অ্যাসপেক্ট কিরকম থাকতে পারে। তো প্রথমেই যেই প্রাইভেট ডেটাটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ডেটা। তাহলে ফিনান্সিয়াল ডেটার মধ্যে আপনার ব্যাংকের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্যালেন্স, ব্যাংকের স্টেটমেন্ট, কার সাথে কি লেনদেন হয়, কয় তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কয় তারিখ গেছে, এই ইনফরমেশন গুলা প্রাইভেট ডেটা। ঠিক না স্যাররা? জি স্যার অলসো যে ক্রেডিট কার্ড নাম্বার হ্যাঁ, এক্স্যাক্টলি ডেবিট কার্ড এক্স্যাক্টলি নাম্বার ক্রেডিট বা ডেবিট কার্ডের নাম্বার, পিছনে একটা সিভিভি নাম্বার থাকে। হ্যাঁ, অনেক সময় পিন নাম্বার থাকে, যেমন আমাদের এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আমরা অনেক ইউজ করি, বিকাশ, নগদ টগদ। এগুলা যে পিন নাম্বার গুলা, হ্যাঁ, এগুলা প্রাইভেট ইনফরমেশন। ঠিক না? জি স্যার আচ্ছা, তো এখানে অনেক একটা দেওয়া আছে, যে এগুলো আমরা পড়বো না। হ্যাঁ, এগুলো আমরা জাস্ট খালি স্কিপ করে যাব। তো আমি আপনাদেরকে যে জিনিসটা এখন বলবো, সেটা হচ্ছে একটা সিচুয়েশন দিলাম। সিচুয়েশনটা হচ্ছে, ধরেন কথার কথা, রেদওয়ান আলম। তো এই স্যারের নামে, আচ্ছা স্যাররা কি এনবিআর এর নাম শুনছেন? এনবিআর শুনছেন না জি স্যার স্যাররা? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ওরা কি কাজ করে? ওরা কাস্টমার মানে যারা আছে ট্যাক্স হ্যাঁ, ট্যাক্স এক্স্যাক্টলি দেওয়ার মতো এক্স্যাক্টলি সক্ষমতা আছে মানে তাদের ট্যাক্স থেকে ট্যাক্স কালেক্টটা করে। কালেক্ট করে হ্যাঁ, ট্যাক্স কালেকশনের জন্য ন্যাশনাল অথরিটি হচ্ছে এনবিআর। তো কথার কথা, এই যে রেদওয়ান আলম, এই স্যারের নামে একটা অভিযোগ আসছে যে তিনি হিউজ পরিমাণ ট্যাক্স ফ্রড করতেছে, উনি ট্যাক্স দিচ্ছে না। এবং এই জন্য যেটা হইলো, যে এনবিআর এই রেদওয়ান আলমের এনআইডি বরাবর যত ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সব ব্যাংকের চিঠি পাঠাইলো, যে এই লোকের গত 1 বছরের যত ব্যাংক স্টেটমেন্ট আছে সব আমার কাছে পাঠাও। এর নামে ট্যাক্স ফ্রডের অভিযোগ আসছে। সে কার সাথে কি লেনদেন করে, এটা আমরা পর্যবেক্ষণ করব। স্যাররা বলেন তো, যে মোস্ট অফ দ্য টাইম ব্যাংকগুলা কি করবে? স্যার রিফিউজ করবে প্রথম বলতে রিফিউজ করবে। যে দিতে চাইবে না অন্য কেউ? স্যার এনবিআর তো স্যার অনেক সময় কাস্টম ইনফরমেশনও ঘাটাঘাটি করে। মানে এখানে ব্যাপারটা বুঝছেন, ধরেন একজনের নামে একটা অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ হতে পারে, অথবা এনবিআর ট্যাক্সের ইনফরমেশন ইনকোয়ার করতে পারে, এই জন্য তার ব্যাংকের স্টেটমেন্ট চাচ্ছে ওই ব্যাংকগুলাতে। ঠিক আছে, ওর নামে যত অ্যাকাউন্ট আছে, ধরেন 5টা ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, সব করে ব্যাংকে চিঠি পাঠাচ্ছে। তা আমি বলতেছি, ব্যাংকগুলা তখন কি করবে? কারণ এই লোকটার নামে একটা সিরিয়াস অ্যালিগেশন আসছে, হ্যাঁ, অভিযোগ আসছে যে সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তখন ব্যাংকগুলা কি করা উচিত? কেউ একজন একটু একটু জাস্ট ঠান্ডা মাথায়, কোনো রাইট রং অ্যান্সার নাই, আলোচনা জাস্ট, যা মনে আসে বলতে পারেন। স্যার ওর ব্যাংকের হিসাব ক্লোজ করে দিতে পারে স্যার। ব্যাংক হিসাব ফ্রিজ করে দিতে পারে, হ্যাঁ হইতে পারে। আচ্ছা স্যারদের বলি, তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হবে, এই ধরনের অ্যালিগেশন আসলে এবং গভর্নমেন্ট লেভেল থেকে ইন্সপেকশনে আসলে, ব্যাংকগুলা অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে দেয়, এত ঝামেলার মধ্যে যায় না। কথা বুঝছি? জি স্যার হ্যাঁ, কিন্তু এইখানে একটা বড় ইন্টারন্যাশনাল সমস্যা হচ্ছে, আপনি যদি আন্তর্জাতিক কোনো প্রাইভেসি ল এর মধ্যে যান,
যেহেতু এটা বাংলাদেশ, বাংলাদেশে আমি আগেই বলছি এসব লটও নাই, সো কোনো এফেক্টও নাই। কিন্তু ইন্টারন্যাশনাল লতে গেলে একজন কাস্টমারের ও যতই অভিযোগ থাকুক না কেন, তার রিটেন কিংবা ভার্বাল কনসেন্ট ছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়ার অনুমতি ব্যাংকের নাই। বুঝতে পারছি? তার মানে আপনাকে জিজ্ঞেস করবে, সে আপনাকে ফোন দিয়ে বলবে স্যার আপনার নামে এরকম একটা এনকোয়ারি আসছে, আমরা কি দিব? তখন বলবে এই দিয়েন না দিয়েন না, সমস্যা আছে। তখন কিন্তু সে দিবে না। বুঝতে পারছেন? তখন গভর্নমেন্টকে অন্য কোনো চ্যানেলে ট্রাই করতে হবে, ব্যাংকের থেকে সরাসরি ফিনান্সিয়াল ডেটা পাবে না। বুঝছি স্যাররা? জি স্যার। আচ্ছা, এখন এই উপমা রয় আছেন ম্যাডাম? জি স্যার। আচ্ছা বলেন তো ম্যাডাম, যে একটা ব্যাংক যে আপনাকে এই যে এই ধরনের প্রাইভেসি দিচ্ছে, হ্যাঁ, কোনো গভর্নমেন্ট লেভেল থেকেও যদি ইনকোয়ারি আসে সেও আপনাকে তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে না। আর আরেকটা ব্যাংক, তারা ওইভাবে এত প্যারার মধ্যে যাচ্ছে না, যখনই কোনো অভিযোগ আসতেছে, দুর্নীতির অভিযোগ আসতেছে, তারা ব্যাংকের স্টেটমেন্ট যথাযথ গভর্নমেন্ট অথরিটিকে দিয়ে দিচ্ছে। আপনি কোনটায় অ্যাকাউন্ট খুলবেন যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ইচ্ছা হয়? স্যার প্রথমেরটাতে যেটাতে হচ্ছে যেটাতে একটু ব্যাংক প্রাইভেসি ডিটেল দিচ্ছে নাকি? প্রাইভেসি দিচ্ছে। আচ্ছা, এই মোস্তাকিম হাসান স্যার, স্যার কোনটায় খুলবেন? স্যার, যে ইনফরমেশন গুলো শেয়ার করবেন আমার থেকে পারমিশন নিবে, তাই ওই ব্যাংকটা আমি আপনার থেকে সাজেস্ট করব। পারমিশন নিবে। তারপরে এই বাপ্পি 3109 স্যার। জি স্যার, অবশ্যই যেখানে সিকিউরিটি আছে ওখানে তো স্যার। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা তো কেউই ট্যাক্স ফ্রড করবেন না, দুর্নীতি করবেন না, ঠিক আছে? আপনারা কেন এই যে যেখানে প্রাইভেসি দিচ্ছে সেখানে যেতে যাচ্ছেন? এটাই স্যার পার্সোনাল প্রাইভেসি। হ্যাঁ, স্যার এগ্রি। এখানে হ্যাঁ বলেন সবকিছু বলেন। না, বলতে আমি আমার বিষয়ে স্যার সবাই জানুক এটা আমি চাই না। আমারটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকুক। গুড গুড। স্যাররা শুনেন, মানুষের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে মানুষ প্রাইভেসি পছন্দ করে। বুঝতে পারছি? মানুষের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে মানুষ প্রাইভেসি পছন্দ করে। চিন্তা করেন তো, আমরা যখন ছোট ছিলাম, আমরা ভাই বোনরা কিন্তু এক খাটে একে লম্বা করে ঘুমায় থাকতাম। কিন্তু যখন বড় হচ্ছি আস্তে আস্তে আমাদের নিজেদের একটা প্রাইভেট স্পেস লাগে, ঠিক না? জি স্যার। হ্যাঁ। তাহলে প্রাইভেসি যেই ধরেন আমি তো ফিনান্সিয়াল ব্যাংকের কথা বললাম, যে কোনো অর্গানাইজেশন যারা কাস্টমার বা ইউজারের প্রাইভেসিটাকে প্রোটেক্ট করে, স্বাভাবিকভাবেই কাস্টমাররা তাদের বিজনেসটাই বেশি ইনভলভ থাকে, তাদের সার্ভিসটা বেশি ব্যবহার করে, এবং ওই কোম্পানিটাই তখন উত্তর উত্তর প্রফিট বাড়তে থাকে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু বিজনেসটা সবসময় মাথায় রাখবো, কারণ প্রফেশনাল ইথিক্স এর আলোচনা। সো এখানে সবসময় চিন্তা থাকতে হবে যে কোন কাজগুলা করলে আমার বিজনেসের প্রফিটটাও বাড়বে, প্লাস আমি ইথিক্যাল স্ট্যান্ডার্ডটাও মেনটেন করতে পারবো। সো মানুষ যেহেতু ন্যাচারালি প্রাইভেসি পছন্দ করে, আপনি যদি একটা ফিনান্সিয়াল ডেটার প্রাইভেসি দিতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে বেশি। এই যে আমি র্যান্ডম তিনজনকে জিজ্ঞেস করলাম, তিনজনই বললো কি স্যার আমি ফার্স্টের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো। এটাই হবে, ঠিক না? জি স্যার। ওকে। আচ্ছা, এইবার আসি হচ্ছে সেকেন্ড আরেক ধরনের প্রাইভেট ইনফরমেশন, যেটা হচ্ছে হেলথ রিলেটেড ইনফরমেশন। স্যার আমরা যখন ডায়াগনস্টিক সেন্টারের কোনো কাজে আমাদের হেলথ টেস্ট করাই, ডাক্তারের কাছে যখন যাই, হ্যাঁ, ডাক্তার ডাক্তার আমাদের যে প্রেসক্রিপশন গুলা দেয়, যে ঔষধ দেয়, যে ডায়াগনোসিস লিখে, হ্যাঁ, এই সমস্ত ইনফরমেশন কিন্তু প্রাইভেট ইনফরমেশন। মানুষের হেলথ রিলেটেড ইনফরমেশন হচ্ছে প্রাইভেট ইনফরমেশন। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, এখন বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে এগুলা মেনটেন হয়? হ্যাঁ, প্রাইভেসি মেনটেন হয়? না স্যার, এগুলা প্রকাশ করা যায়। কি হয় স্যার বলেন তো? লাস্ট রিসেন্ট তামিম ইকবালের ঘটনাটা দেখলে বোঝা যায়। হ্যাঁ, স্যার আমাদের রিসেন্ট তামিম ইকবালের ন্যাশনাল ঘটনা দেখলে বোঝা যায়। বা এই যে ধরেন আমি একটা ডাক্তার দেখায় বেরোলাম, স্যার আপনার প্রেসক্রিপশনটা একটা ছবি তুলি, টিস করে ছবি তুলে নিয়ে গেল, ঠিক না? তো এখন চিন্তা করেন যে ডাক্তারের কাছে আমরা যখন যাই, তো আমরা তো বিভিন্ন কারণেই যাইতে পারি, বিভিন্ন রোগ শোক নানান বিষয় থাকতে পারে, সেখানে ডাক্তারের সামনে আমাদের কোনো সংকোচ থাকতেছে না। তো এই যে লোকটা আমার প্রেসক্রিপশনে ঠাস করে ছবি তুলে নিয়ে গেল, হ্যাঁ,
এটা কেমন না ব্যাপারটা, যে আমি কি রোগ নিয়ে আসছি, কি ওষুধ দিল না দিল, সবই তো তার মোবাইলে রয়ে গেল। এটা একটা প্রবলেম না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। যেমন একটা উদাহরণ দেই স্যাররা, এই যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের নাম জানেন? স্যার কিম জং উন। কিম জং উন। হ্যাঁ। তো এই টার্মে না, ট্রাম্পের আগের টার্মে, ওই সময় ট্রাম্প মিডিয়েটর হিসেবে ছিলেন। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট সাউথ কোরিয়ায় ভিজিটে গেছিল। আপনাদের কি মনে আছে? বেশ কয়েক বছর আগে, জি 2019-20 জি এর স্যার দিকে স্যার হবে। এটা মেবি স্যার 17 সালে। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে, আমার খেয়াল নাই। মানে জি স্যার। ট্রাম্পের আগের আগের টার্মের সময়, এটা তো হ্যাঁ হ্যাঁ রিসেন্ট স্যার, টার্ম 17 সালেই দুই কোরিয়ার একসাথে একটা বৈঠক হয়েছিল। বৈঠক হয়েছিল। তো সেই বৈঠকের সময় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ওনার প্রাইভেট ওয়াশরুমের জন্য উনি একটা ল্যাট্রিন নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া নিয়ে গেছিল। এবং যেই কয়দিন সাউথ কোরিয়া ওনার মিটিং টিটিং হয়েছে, উনি এই ল্যাট্রিনের মধ্যেই বাথরুম করছেন। এবং বাথরুম করার পর সেই বাথরুম গুলাও একটা ব্যাগের মধ্যে ভরে আবার নর্থ কোরিয়া নিয়ে চলে গেছে। কেন করলো এই কাজটা? তার ওনার হেলথের বিষয় যাতে মানে অন্যরা না এক্স্যাক্টলি, জানতে পারে। এক্স্যাক্টলি। আমাদের হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন, আমাদের যে বডিলি এক্সক্রেশন গুলা হয়, হ্যাঁ, আমাদের পায়খানা প্রস্রাব, বা আমরাও তো মেডিকেল টেস্টের সময় আমরা ইউরিন টেস্ট দেই না, বা এগুলো টেস্ট দেই না, এখান থেকে কিন্তু হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন পাওয়া যায়। এবং এগুলা যাতে সাউথ কোরিয়া কিংবা আমেরিকান কোনো গোয়েন্দা সংস্থা ব্যবহার করতে না পারে, এই জন্য উনি এই নিজস্ব টয়লেট নিয়ে আসছে। আর এই টয়লেট গুলো আবার নর্থ কোরিয়া নিয়েও ফেরতও নিয়ে গেছে। বুঝতে পারছেন স্যাররা? স্যার এই সেম জিনিসটা মনে হয় স্যার পুতিনও করে, আমি যতটুকু জানি। হ্যাঁ, মানে এরকমই, যে তো মানে তারা একটা প্রাইভেসির ব্যাপারে আহ, সচেতন থাকে। তাহলে এটা গেল আমাদের হচ্ছে হেলথ রিলেটেড ইনফরমেশন গুলা, যে প্রাইভেট ইনফরমেশন, সেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসে হচ্ছে চিলড্রেন্স পার্সোনাল ডাটা। হ্যাঁ, বাবুদের ইনফরমেশন, বাচ্চাদের ইনফরমেশন, এগুলা কিন্তু প্রাইভেট ইনফরমেশন। তার মানে বাচ্চাদের নাম, বাচ্চা কোথায় থাকে, কোন ক্লাসে পড়ে, তার স্কুলের নাম কি, অথবা ধরেন তার বাসার ঠিকানা বা তার ফোন নাম্বার, এগুলা কিন্তু সব প্রাইভেট ইনফরমেশন। এটা প্যারেন্টের কনসেন্ট ছাড়া কোনোভাবেই কালেক্ট করা যাবে না। বাচ্চারাও কিন্তু ওয়েবসাইট চালায়, বিভিন্ন ধরনের গেমস টেমস খেলে, হ্যাঁ, তারাও ইমেল টিমেল ইউজ করে। সো এই অ্যাপ্লিকেশন গুলা যখন তাদের ডেটা গুলা কালেক্ট করে, খুব সাবধানে কালেক্ট করতে হবে, যাতে তাদের পার্সোনাল কোনো ডাটা প্যারেন্টাল কনসেন্ট ছাড়া অ্যাক্সেস না করা যায়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। তো এরপরে এই যে এখানে অনেক ধরনের আইন কানুন আছে, এই আইন কানুন এগুলা আমাদের পড়া দরকার নেই। মোস্টলি বাংলাদেশে এগুলা অ্যাপ্লিকেবল নাই, আমেরিকান বুক, তাই তারা লিখছে। ইলেকট্রনিক সার্ভেলেন্স বলতে যেটা বোঝায়, যে আমাদের সিসিটিভি গুলা, হুম, আমাদের যে সিসিটিভি গুলো আছে সেইগুলা যখন আমাদের রেকর্ড করতেছে, অর্থাৎ চিন্তা করে দেখেন যে আপনার বাসার সামনে ঠিক অপোজিটে একটা সিসিটিভি মনে করেন সেট করা। এই সিসিটিভিতে আপনি কখন বাসা থেকে বের হন, কখন বাসায় আসেন, কারা কারা আপনার বাসায় ঢুকে, সব ইনফরমেশন দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এটা একটা প্রাইভেট ইনফরমেশন না? আমি কয়টায় ঢুকি, কে আমার বাসায় আসে, এটা এটা একটা প্রাইভেসির লঙ্ঘন হয়ে গেল না? আচ্ছা, অন্যভাবে চিন্তা করেন, ধরেন আমাদের ফিমেল আমরা যারা আছি, আমরা ফিমেলরা কখন বের হই, কখন আসি, এটা একটা সিকিউরিটি রিস্ক হয়ে দাঁড়ায় না? হুম, কি মনে হয়? হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ, কারণ আমরা অনেকেই দেখা যাচ্ছে যে ঢাকা শহরের না, বাইরে থেকে আসছি, কোথাও হোস্টেল টোস্টেলে থাকি। তো একটা সিকিউরিটি রিস্ক কিন্তু থাকে, যে অপোজিট বাসায় যে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আমার আমার ভিডিও হচ্ছে, হ্যাঁ, এই ব্যাপারে তো আমার আমার কোনো কন্ট্রোলই নাই, কারণ ইলেকট্রনিক সার্ভেলেন্স, ইলেকট্রনিক ভাবে আমাকে সার্ভেল করা হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের প্রাইভেট ইনফরমেশনের মধ্যে পড়ে, যে আমার কোনো ছবি বা আমার কোনো ভিডিও, এই ধরনের বিষয়গুলো কিন্তু ইলেকট্রনিক কোনো সার্ভেলেন্স সিস্টেমের মধ্যে যদি থাকি, সেগুলোও কিন্তু প্রাইভেট ইনফরমেশন। সেটা আপনি ইজিলি ইন্টারনেটে ছেড়ে দিতে পারবেন না, বা ডিসিমিনেট করতে পারবেন না উইদাউট প্রপার অথরাইজেশন। বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। ওকে। আচ্ছা, এইবার আসি হচ্ছে হ্যাঁ, এইখানে
ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। এটা খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা তো বিভিন্ন ধরনের প্রাইভেট ইনফরমেশন দেখলাম যে এটা আছে, ওটা আছে। কিন্তু স্যার যতই প্রাইভেট ইনফরমেশন থাকুক না কেন, স্পেশালি আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে ডেটা মানেই হচ্ছে আপনার টাকা, ঠিক না? আমাদের পুরা বিজনেসটাই এআই বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, অ্যাডভার্টাইজমেন্ট বলেন, মার্কেটিং বলেন, সবকিছু কিন্তু ডেটা সেন্ট্রিক এবং আমাদের প্রচুর পরিমাণ মানুষের পার্সোনাল ডেটা অ্যাক্সেস করতে হবে। ঠিক না স্যাররা? জি। Yes, sir. হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হলে আমার অনেক ধরনের সেন্সরের ডেটা লাগবে। ক্যামেরা লাগতে পারে, মাইক্রোফোন লাগতে পারে ইত্যাদি, ইত্যাদি। নাহলে ওই অ্যাপ্লিকেশনটা সুন্দর মতো কাজ করবে না। কথার কথা, আপনি যদি লোকেশন অ্যাক্সেস না দেন তাহলে কিন্তু উবার, পাঠাও এইসব অ্যাপস চলবে না। চলবে? জি না স্যার। জি না, স্যার। চলে না। দেখেন লোকেশন অফ করে রাখলে এগুলা দিয়ে ট্যাক্সি কল করা যায় না। তার মানে হচ্ছে যতই প্রাইভেট ইনফরমেশন থাকুক না কেন, মডার্ন ওয়ার্ল্ডে, ডিজিটাল ওয়ার্ল্ডে বিভিন্ন সার্ভিস অ্যাভেইল করার জন্য আমাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করতে হয় বা কালেক্ট করতে হয়। অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এন অর্গানাইজেশন এই পার্সোনাল ডেটাগুলা কালেক্ট করতে হয়। তাহলে কালেকশন তো করব, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের জন্য আমার কালেকশন তো করতে হবে, কিন্তু সেই ইনফরমেশনের কালেকশনটা ফেয়ারলি হইতে হবে। বুঝতে পারছি? একটা নিয়ম কানুনের ভিতর দিয়ে আসতে হবে। শুনতেছেন স্যার আমার কথা? জি, স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। স্যার শুনতেছি। তাহলে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে এই ধরনের অনেক ডিরেক্টিভ আছে। আমরা একটা ডিরেক্টিভ একটু দেখব, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কান্ট্রি গুলার মধ্যে যত বিজনেস থাকবে তারা যখনই ইনফরমেশন কালেক্ট করবে এই সার্টেন স্টেপস গুলা তাদের মেনটেন করতে হবে। এই জিনিসটাই এই যে আপনাদের 148 নাম্বার পেজে বেসিক টেনেটস অফ দিস ডিরেক্টিভ, ডিরেক্টিভ, ইউরোপিয়ান ইউনিয়ন কিছু নিয়ম কানুন বলে দিছে যে এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। এগুলো আমরা একটু পড়বো আর বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সবাই? জি, স্যার। দেখেন। ওকে, তাহলে একজন একজন করে পড়েন। কে পড়বেন ফার্স্টে? একটা একটা করে পয়েন্ট পড়েন। কেউ একজন পড়া শুরু করেন। নোটিস। Notice an individual has the right to know if his or her personal data is being collected, and any data must be collected for clearly stated uh, legitimate purposes. লেজিটিমেট পারপাসেস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখানে কি বললো? যখনই আপনি কোনো ইউজার, কোনো কাস্টমার বা যাই হোক তার ইনফরমেশন অ্যাক্সেস করবেন, সাথে সাথে একটা নোটিফিকেশন তাকে দিতে হবে যে আমি কিন্তু তোমার এই ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতেছি, এবং সেটা কি হইতে হবে? ক্লিয়ারলি স্টেটেড, মানে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলে দিতে হবে যে কি কারণে আমি কি কি ইনফরমেশন নিচ্ছি। স্যাররা দেখেন না যে একটা অ্যাপস এর সময় এরকম একটা নোটিফিকেশন আসে যে দিস অ্যাপ উইল অ্যাক্সেস ইউর মাইক্রোফোন, তারপরে ইত্যাদি ইত্যাদি, লোকেশন টোকেশন, এরকম একটা নোটিফিকেশন আসে না? জি, স্যার, আসে সব। হ্যাঁ, হ্যাঁ, এরকম আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসে বা কোনো ওয়েবসাইট ইউজ করার সময়ও অনেক সময় বিভিন্ন ধরনের অনুমতি চায়। হ্যাঁ, যেমন এই যে আমরা গুগল মিট যখন অন করি দেখবেন বলে যে তোমার ভিডিওটা কি অন করব, ক্যামেরা অ্যাক্সেস কি নিব, এরকম একটা অ্যালাউ একটা অপশন আসে। তো এইরকম একটা সার্টেন নোটিফিকেশন আপনাকে অবশ্যই দিতে হবে, নোটিস করতে হবে। আন্দাজে আপনি সেন্সরের ডাটা নিতে পারবেন না। ১ নাম্বার। ২ নাম্বার আরেকজন বলেন। চয়েস। কেউ একজন। Yes. An individual has the right to elect not to have his or her personal data collected. থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে এইখানে কি বলল যে আচ্ছা, ১ম এ আমাকে নোটিফিকেশন দিল। এখন আমাকে একটা চয়েস দিতে হবে। ইয়েস অথবা নো বলার। যেমন স্যাররা দেখবেন প্রায় সময় এরকম চয়েস থাকে, অ্যালাও অথবা অ্যালাও অনলি while ইউজিং দিস অ্যাপ অথবা ডু নট অ্যালাও, এরকম একটা অপশন আমাদের থাকে না? অ্যাপস গুলো আমাদেরকে দেয় না? হুম? হ্যালো? এই ক্লাস শেষ Yes, হয়ে গেল sir. নাকি? না, আরেকটু আছে। ২৩ মিনিট, হ্যাঁ চলবে, সমস্যা। তো সেরকম একটা চয়েস ইউজারের থাকতে হবে যে যাতে আমি আমি আমার ইনফরমেশন দিব কি দিব না এটার একটা চয়েস যাতে আমার হাতে থাকে। আচ্ছা, তারপরেরটা কেউ একজন বলেন। ইউজ। কেউ একজন।
ইউজ Is an individual has the right to know how personal data will be used and the right to restrict its আচ্ছা, use. এটা মোটামুটি আগেরটার মতোই। অর্থাৎ একজন ইউজারের রাইট থাকবে যে তার পার্সোনাল ডাটা সে ইউজ করতেছে। আবার মনে করেন আপনি এখন দিলেন, কোন এক সময় মনে হলো যে না আমি এখন আর দিতে চাচ্ছি না। সেটাও আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারবেন। এরকম একটা অপরচুনিটি অবশ্যই ইউজারকে দিতে হবে। তারপর সিকিউরিটি, Security organization must implement এই একই লোক approach. পড়েন না। এ এ বদলায় পড়েন। আরেকজন বলেন। Organizations must implement appropriate technical and organizations measures to protect personal data, and the individual has the right to know what these measures are. থ্যাংক ইউ স্যার। এইখানে যে ব্যাপারটা বলতেছে দেখেন, এখন আমি ইউজারের ইনফরমেশন আমি কালেক্ট করলাম। এখন এই ইনফরমেশন যাতে আমার সার্ভার থেকে আবার এক্সপোজ না হয়। আমার সার্ভারটা হ্যাক হয়ে যাতে এই ইনফরমেশন আরেকজনের হাতে চলে না যায়। এটার সিকিউরিটি আমাকেই দিতে হবে। বুঝতে পারছি স্যাররা? জি। হুম। তার মানে কি ধরেন কথার কথা দারাজ। তো দারাজে আমি কেনাকাটার জন্য আমি আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা এড করলাম। এখন কোন কারণে যদি দারাজের সার্ভার হ্যাক হয়, আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন চুরি হয়, তাহলে সেটার জন্য কে দায়ী থাকবে? দারাজ দায়ী থাকবে। সো তাকে জানাইতে হবে যে সে এনাফ পরিমাণ সিকিউরিটি মেজারমেন্ট নিচ্ছে কিনা। সে কি একজন সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট হায়ার করছে কিনা। হ্যাঁ? তার হার্ডওয়্যার এবং সফটওয়্যার লেভেলে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনটা ভালো আছে কিনা। এই জিনিসগুলা তাকে ইমপ্লিমেন্ট করতে হবে যদি সে ইউজার থেকে ডাটা কালেক্ট করতে চায়। ইউজারের থেকে ডাটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা সিকিউরিটিও আপনাকে দিতে হবে। যাতে আপনার থেকে তার পার্সোনাল ইনফরমেশন চুরি না হয়ে যায়। আচ্ছা, তারপরেরটা কেউ আরেকজন বলেন করে কারেকশন। Correction: an individual has the right to challenge the accuracy of the data and to provide corrected data. থ্যাংক ইউ স্যার। কারেকশন মানে হচ্ছে যে ধরেন কোনো কারণে আপনি কোনো একটা সার্ভারে ভুল ইনফরমেশন এড করছেন অথবা আপনি এড করছেন কোনো কারণে সার্ভারে ভুল দেখাচ্ছে। সো সেই ইনফরমেশনটা চেঞ্জ করার বা এডিট করার একটা সুযোগ আপনাকে দিতে হবে। এটার একটা উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমাদের এনআইডি গুলা। হ্যাঁ? আমরা যখন এনআইডি করতে যাই তখন মনে করেন অপারেটরদের একদম বাপ ভাই ডাইকা বলি, "ভাই প্লিজ আমার নামে বানান ভুল করেন না। আমার বাবার নাম ভুল করেন না, ঠিকানা ভুল করেন না।" তারপরেও বেটারা ভুল করে। ঠিক না? জি স্যার। হ্যাঁ, যতই এত ভালো করে বলি না কেন তারপরেও কিছু না কিছু একটা ভুল ঠিকই করে দেয়। সো এটা এডিট থাকার একটা অপশন থাকতে হবে। আছে অপশন আছে যদিও একটু হ্যাসেল, বাট এডিট থাকার বা কারেক্ট করার একটা অপশন থাকতে হবে। আর লাস্টের পয়েন্টটা কেউ একজন বলেন এনফোর্সমেন্ট। কেউ একজন বলেন, বদলায় আরেকজন বলেন। এনফোর্সমেন্ট। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? হ্যালো। জি স্যার। হ্যাঁ, কেউ একজন বলেন এনফোর্সমেন্ট এই লাস্টের পয়েন্টটা। স্যার আমি আরেকবার পড়ি নাকি? বলেন সমস্যা নেই বলেন। Enforcement: an individual has the right to seek legal relief through appropriate channel to protect privacy right. থ্যাংক ইউ। তার মানে হচ্ছে এখন কোনো কারণে আপনার প্রাইভেসি বা প্রাইভেট ইনফরমেশন অ্যাক্সেস নেওয়ার পর সে যদি সেটা মিসইউজ করে, অনৈতিক কোনো কাজে ব্যবহার করে বা বিক্রি করে দেয়, এনি হাউ আপনি যদি আপনার প্রাইভেসিটা নষ্ট করে ফেলে, তখন আপনি চাইলে লিগাল একটা প্রসিডিওরের মাধ্যমে তার নামে মামলা করতে পারেন। বুঝতে পারছেন? এই রাইটটুকুও আপনার আছে। তার মানে দেখেন যে এখন আপনি যেই ব্যবসাই করেন না কেন, আপনি অ্যাপসের ব্যবসা করেন কি ব্যাংকে থাকেন, কি আপনি গভর্নমেন্ট হিসাবে মানুষের পার্সোনাল ইনফরমেশন নেন, যেই কাজেই নেন না কেন, আপনাকে এই ডিরেক্টিভ গুলা অবশ্যই মেনে চলতে হবে যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে হন। কিন্তু দেখেন এই জিনিসগুলা কিন্তু প্রায় সব ক্ষেত্রেই আমরা অ্যাপ্লিকেবল, ঠিক না? এটা যে শুধু ইউরোপের জন্য অ্যাপ্লিকেবল তা না। বাংলাদেশের জন্য তো এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। সো আমরা এই ডিরেক্টিভ গুলা থেকে শিখলাম যে আমরা যখন ইউজার বা আমাদের যে কাস্টমার
তাদের থেকে যখন প্রাইভেট ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন গুলো যখন আমরা নিব, আমাদের কি কি জিনিস মেনটেন করা দরকার, বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন কোশ্চেন কিরকম আসবে? আমি বলে দিলাম যে আপনি একজন অ্যাপস ডেভেলপার, আপনি অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করেন। তো ইনফরমেশন কিভাবে আপনি কালেক্ট করবেন যাতে ইউজারের প্রাইভেসিও নষ্ট না হয়, আপনারও যাতে ব্যবসা ভালো হয়? দিলাম। আমি কি কখনোই এরকম বলবো যে এই যে বেসিক টেনেট গুলা মুখস্থ ঝাড়ায় লেখো? হ্যাঁ, এই যে পরীক্ষা তো দিয়ে আসছেন, পরীক্ষায় কি এরকম ঝাড়ায় মুখস্থ লেখো? কোনো প্রশ্ন দিছি? না স্যার। না। জি জি না স্যার। হ্যাঁ, কোনো একটা গল্প, কোনো একটা সিচুয়েশন আমি আপনাদেরকে দিব, সেই সিচুয়েশনের বেসিসে আপনারা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি যদি ঝাড়ায় মুখস্থ করে আসেন যে এ নোটিস, ইউজ, চয়েস অ্যান্ড ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট, তাহলে তো অ্যান্সারটা হইল না। আমি আপনাকে প্রশ্ন করছি একরকম, আপনি উত্তর দিচ্ছেন আরেক রকম। তখন তো স্বাভাবিকভাবেই নাম্বারটা খুব পুয়ার আসবে। হ্যাঁ, আর মুখস্থ করারও কিছু নাই। এই জিনিসগুলো কিন্তু বোঝাই যায়। জাস্ট একটু পড়বেন, পড়ে নিজের মতো করে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ওকে? জি স্যার। আচ্ছা। আর কতক্ষণ আছে? 17 মিনিট। হয়ে যাবে ইনশাল্লাহ। এইবার হচ্ছে আমরা কিছু ইস্যু দেখব, এথিক্যাল ইস্যু রিলেটেড টু প্রাইভেসি। প্রথম যে ইস্যুটা দেখব সেটার নাম হচ্ছে ডেটা ব্রিচ। তাহলে ডেটা ব্রিচ এটা একটু আগে আলোচনা হয়ে গেছে একরকম। যে ডেটা ব্রিচ মানে হচ্ছে যে কোনো কারণে আপনি আপনার প্রাইভেট ইনফরমেশন কোনো ই-কমার্স ওয়েবসাইট হোক বা কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট হোক, কিংবা কোনো ব্যাংকে হোক, যেখানেই হোক না কেন আপনার প্রাইভেট ইনফরমেশন দেওয়া ছিল, এবং ওই ব্যাংক বা ই-কমার্স বা ওই গভর্নমেন্ট ওয়েবসাইট তাদের সার্ভার থেকে ডেটাটা ব্রিচ হয়েছে। ব্রিচ হওয়া মানে হচ্ছে ডেটাটা আনঅথরাইজড অ্যাক্সেস অন্য কেউ পেয়ে গেছে। বুঝতে পারছেন? অনেকটা হ্যাকিং এর মতো বলতে পারেন। বুঝতে পারছেন সিচুয়েশনটা? জি স্যার। আচ্ছা। তো এখন মনে করেন যে আসাদুজ্জামান সিয়া, এই জি স্যার স্যার। হচ্ছে, না ডাকি নেই, এমনি উদাহরণের জন্য। এই স্যার মনে করেন যে দারাজের একজন নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, এবং ওনার কাছে ওনার অন্যান্য নেটওয়ার্ক ম্যানেজাররা রিপোর্ট করলো যে স্যার গতকাল রাতে আমাদের প্রায় 10 লক্ষ ক্রেডিট কার্ড ইনফরমেশন চুরি হয়েছে। ঠিক আছে? ডাটাটা ব্রিচ হয়েছে। বুঝতে পারছেন সিচুয়েশনটা? হ্যাঁ। জি স্যার। এখন সিচুয়েশন হচ্ছে আপনারা আমাকে বলবেন যে এই স্যার এখন দারাজের কাস্টমারদেরকে এই নিউজটা জানাবে কিনা যে আপনাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন কিন্তু এক্সপোজড হয়ে গেছে, প্রপার মেজারমেন্ট নেন। কি মনে হয় স্যারদের? অর্থাৎ কোনো একটা কোম্পানির ডেটা ব্রিচ হয়েছে, এখন এই ডেটা ব্রিচের নিউজটা তারা কাস্টমারদেরকে বলবে কিনা? কার কি মনে হয় বলেন তো দেখি? যা আসে মাথায়, কোনো প্যারা নাই, আপনারা জাস্ট খালি। স্যার প্রথমে সলিউশন খোঁজার জন্য ট্রাই করব। আচ্ছা, তার মানে প্রথমেই আমি ইউজারদেরকে জানাবো না। হ্যাঁ, এটার একটা সলিউশন খোঁজার চেষ্টা করব। অন্য কেউ, অন্য কোনো আইডিয়া? কেউ কিছু বলেন? হুম। স্যার সাইবার ক্রাইমের মামলা করবো স্যার। না, মানে ওই সিচুয়েশনটা এখনো আসে নাই। মামলা না, আমি বলতেছি হচ্ছে যে ধরেন আপনার অফিসে আপনাকে জানানো হইলো যে স্যার এরকম একটা দুর্ঘটনা ঘটছে। আপনি এখন আপনার কাস্টমারদেরকে জানাবেন কিনা? এটা হলো প্রশ্ন। স্যার একটু আবার বললে ভালো হয়, নেটওয়ার্ক একটু সমস্যা ছিল। আচ্ছা, আবার বলতেছি, সেটা সিচুয়েশনটা হচ্ছে যে একটা কোম্পানিতে ডেটা ব্রিচ হয়েছে, অনেক কাস্টমারের ক্রেডিট কার্ড ইনফরমেশন আনঅথরাইজড অ্যাক্সেস পেয়ে গেছে কেউ একজন। শুনছেন এখন? জি স্যার। হ্যাঁ, জি এখন স্যার। ইন্টারনালি ব্যাপারটা আপনি জানছেন কারণ আপনি একজন ইঞ্জিনিয়ার বা আপনি ওটা নেটওয়ার্ক সিকিউরিটির কাজ করেন। স্যার প্রশ্নটা হচ্ছে আপনারা আপনাদের কাস্টমারদেরকে জানাবেন কিনা এই বিষয়টা স্যার যে হয়েছে। স্যার কাস্টমারকে হ্যাঁ জানানো উচিত স্যার, কারণ এখানে যদি না একটু স্যার, শুনি, একটু কাস্টমারকে শুনি, জানানো যাবে না স্যার, আনওয়ান্টেড কিছু যদি একটু কাস্টমারকে স্যার শুনি। খুলে যায়,
স্যার আনওয়ান্টেড কিছু যদি ঘটে যায় তাহলে তো কোম্পানি আরো বড় ক্ষতির মুখে পড়বে বা কাস্টমারও ক্ষতির মুখে আচ্ছা, পড়বে। এটা একটা পয়েন্ট হইতে পারে। এবার আমির ফয়সাল স্যার একটু বলেন। স্যার আমি যেমন বলতে চাচ্ছিলাম যে কাস্টমারকে জানানো উচিত না, কারণ ফার্স্টে যদি আমরা জানাই এতে কোম্পানির রেপুটেশন খারাপ হবে। তো আমরা আগে এটা এক্সাক্টলি। আচ্ছা, কোম্পানির থ্যাংক যারা স্যার ইউ, থ্যাংক ইউ। প্রথমে স্যার নিজের মতো করে স্যার এটা আমরা যে রিকভার এটা করার নিয়ে চেষ্টা আগে করো, তারপরে সলিউশন স্যার করতে যদি হবে। ইনকেস না পারা যায় তখন স্যার যদি হ্যাঁ, জানানো হ্যাঁ। যায় আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, একটু প্রথম নিজের মধ্যে রাখা আর কি বিষয়টা একটু ইনারলি হ্যান্ডেল করা, ওকে, তারপর একটু না আগে ওয়েট হচ্ছে হইলে এটা করেন। রেপুটেশন, একটা কোম্পানির মেনই হচ্ছে রেপুটেশন। একটা কোম্পানির এক্সাক্টলি, রেপুটেশন যদি এক্সাক্টলি। নষ্ট হয় হ্যাঁ, একটু, মানে একটু এটা অনেক বুঝতে বড় পারছি, আমি ইফেক্ট বুঝতে হবে। পারছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার মিউট করেন সবাই। এইবার বলি স্যার, আমি আপনাদের একদম প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে ইথিক্সের বিষয়গুলো এত সহজ না। ঠিক না? হ্যালো? জি স্যার। হ্যাঁ। এথিক্সের বিষয়গুলো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এবং এইখানে বিষয়টা হচ্ছে যেমন এই আমির ফয়সাল হিমেল স্যার বলতেছেন, ওনার অ্যাঙ্গেলটা থেকে এবার আমি ফার্স্টে বলি। মোস্ট অফ দ্য টাইম ডাটা ব্রিচের ক্ষেত্রে কোম্পানিরা তাদের কাস্টমারকে জানায় না। কারণটা কি? কারণ প্রথমত তারা ইন্টারনালি জিনিসটা সলভ করার ট্রাই করে। যদি না পারে একেবারেই, তখন তারা আল্টিমেটলি বাধ্য হয় কাস্টমারদেরকে জানাতে যে আচ্ছা আপনাদের সবার পিন নাম্বার চেঞ্জ করে ফেলে। এটার মেইন রিজনটা হচ্ছে যে কাস্টমারদেরকে জানাইলেই প্রথমে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে প্যানিক। ঠিক আছে? প্যানিক করবে। ধরেন আপনি শুনলেন যে অনেকেরই ফেসবুকে দেখলেন যে অনেকেরই বিকাশ থেকে টাকা চলে যাচ্ছে। আপনি কি করবেন? দৌড় দিয়ে চায়ের দোকানে দৌড় দিবেন, বলবে যে এই ক্যাশ আউট কর। ক্যাশ আউট করে অ্যাপস আনইনস্টল করে বসে থাকবেন। আপনার কিন্তু কিছু হয় নাই। কিন্তু আপনি শুনছেন যে অনেকের বিকাশ থেকে টাকা চলে যাচ্ছে। সো প্রথমেই যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে প্যানিক হয়ে যাবে এবং কাস্টমাররা হিউজ পরিমাণে আপনার সার্ভিসটা ব্যবহার করা বন্ধ করে দিবে। স্যার নগদ নিয়ে স্যার এরকম একটা জিনিস হয়েছিল যে নগদের হ্যাঁ, হ্যাঁ, মালিক নাকি টাকা পয়সা নিয়ে ভাগে গেছিল, পরে মানুষ তাড়াতাড়ি নগদ থেকে যে হ্যাঁ। কোনো ভাবে হোক টাকা টাকাগুলা উঠায় নিছে। উঠানোর এরকম টাইপ। এটা একটা অ্যাসপেক্ট, ঠিক না? তাহলে এটা একটা অ্যাসপেক্ট যে কোম্পানির রেপুটেশন। নাম্বার ২ যেটা সবচেয়ে ডেঞ্জারাস অ্যাসপেক্ট সেটা হচ্ছে আপনার কোম্পানি যদি পাবলিক শেয়ারে এনলিস্টেড থাকে। অর্থাৎ শেয়ার মার্কেটে যদি আপনার কোম্পানি এনলিস্টেড থাকে, এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনার কোম্পানির স্টক কমে যাবে। বুঝতে পারছি? স্টকের দাম কমে যাবে। হুইচ তো ইজ ফার অনেকাংশে ব্যাংক্রাপ্ট হয়ে যায়। অনেকাংশে ব্যাংক্রাপ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তার মানে হচ্ছে এইজন্য কোম্পানিগুলা সাধারণত প্রথমেই কাস্টমারদেরকে জানায় না। এটা তো একটা বললাম। এই একটা অ্যাসপেক্ট তো গেল। এইবার আসি হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট যেটা হাফিজুর রহমান স্যার বলছিল। সেটা হচ্ছে কাস্টমারদেরকে জানানো দরকার। এইবার আসেন শুনেন। স্যার, আপনি এখন জানান কি ৭ দিন পরে জানান? এই সময়ের মধ্যে বেশ কিছু পরিমাণ কাস্টমার কিন্তু তাদের ক্রেডিট কার্ড থেকে টাকা হারাবে, তাই না? হুম? কারণ ক্রেডিট কার্ডের ইনফরমেশন তো অনেকেরই আনঅথরাইজড হয়ে গেছিল। বেশ কয়েকজন, ধরেন কথার কথা ১০-১৫ জন তাদের অ্যাটাকের শিকার হবে না? জি স্যার, হবে। হ্যাঁ। এখন এই ১০-১৫ জন বলবে যে তোমরা এত খারাপ যে তোমরা আমাদেরকে জানাও পর্যন্ত নাই যে আমাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন স্টিল হয়েছে। আমরা তো তাইলে একটা মেজারমেন্ট নিতে পারতাম। আমিও তো ব্যাংকে ফোন দিয়ে আমার ক্রেডিট কার্ড অফ করে দিতে পারতাম। বা আমার পিন নাম্বারটা চেঞ্জ করতে পারতাম। কিছু তো একটা করতে পারতাম। সেই সুযোগটাও তো তুমি আমাকে দেও নাই। এই ধরনের ক্ষেত্রে যেটা হবে যে কাস্টমারদের সম্পূর্ণরূপে আপনার কোম্পানি থেকে ট্রাস্ট উঠে যাবে। এবং আপনি ফিউচারেও কোনো বিজনেস করলে কাস্টমার বেজ আর ফেরত পাবেন না। বলেন তো এটার একটা উদাহরণ কোন কোম্পানির ক্ষেত্রে হয়েছে বাংলাদেশে? যেমন স্যার ইবিলি স্যার। ইভ্যালি, এক্সাক্টলি। ইভ্যালির নামটা এত পরিমাণে খারাপ হয়েছে যে এখন তারা লেজিট বিজনেস করলেও মানুষ তাকে বিশ্বাস করতে চায় না। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখলেন স্যাররা যে আসলে এথিক্স এর ব্যাপারটা যে খুব স্ট্রেট কাট অ্যান্সার না। হ্যাঁ? এখানে দুজনের অ্যান্সারেই কিন্তু লজিক আছে। তো মোস্টলি যেটা হবে যে দেখেন আমরা যখন পরীক্ষার খাতায় লিখি আমরা তো হচ্ছে একনায়ক। হ্যাঁ? স্বৈরাচার। মানে আমি যা লিখবো তাই অ্যান্সার। কিন্তু অ্যাকচুয়ালি একটা কোম্পানি যখন আমরা যেহেতু অধিকাংশ অনেকেই আ চাকরি করি, এই বিষয়টা আমরা জানি। যে কোম্পানিতে একা, একা কোনো ডিসিশন নেওয়া হয় না। এরকম হাফিজুর রহমান স্যারও একটা পয়েন্ট বলবে, আবার এদিকে হিমেল স্যারও একটা পয়েন্ট বলবে। হ্যাঁ? আমরা তখন মেজার করব যে কোন ডিসিশনটার মাধ্যমে সবচেয়ে কম একটা মানে হবে,
আপনার নেগেটিভ সাইডটা সবচেয়ে কমানো যাবে কোন ডিসিশনটার মাধ্যমে? এটা আলাপ আলোচনার মাধ্যমে, দীর্ঘ আলোচনার মাধ্যমে একটা ডিসিশন আসে। ঠিক না স্যাররা? এরকম কিন্তু কেউ একজনের ডিসিশন ঠাস করে ইমপ্লিমেন্ট করে দেয় না। বরং এটা নিয়ে আলোচনা হয়, চিন্তা ভাবনা হয়। আমরা ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ পড়ছিলাম না? হ্যাঁ? যে কোনো ডিসিশনেই প্রত্যেককে হ্যাপি করা সম্ভব না। সো এমন একটা ডিসিশন নিতে হবে যাতে কি হয়? একটা মোটামুটি ভালো ডিসিশন আসে। একটা মোটামুটি বেটার আউটকাম আসে। ওভারঅল যদি বেটার আউটকাম আসে তাহলে ওই ডিসিশনটা আমরা নিই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমাদের এই লিঙ্কটা তো শেষ হয়ে যাচ্ছে। আমি আরেকটা টপিক পরে অ্যাটেন্ডেন্সটা দিব। আমি আরেকটা নতুন লিঙ্ক দিচ্ছি। মাত্র ৭ মিনিটে এত কাজ হবে না তো? স্যাররা কি বিষয়টা বুঝতে পারছেন? এখানে যে এথিক্যাল একটা ইস্যু ছিল। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিছি। আপনারা এই লিঙ্কটাই শিফট করেন। আমি ক্লাসরুমেও লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। সবাই নতুন লিঙ্কে চলে যান। ক্লাসরুমেও পাবেন নতুন লিঙ্কটা, আর কমেন্ট বক্সেও পাবেন। পিন করা আছে। আপনারা সবাই নতুন লিঙ্কে চলে যান। এই লিঙ্কটা আর মাত্র ৬ মিনিট চলবে। সবাই নতুন লিঙ্কে চলে আসেন। জেসিয়া জান্নাত মৌসুমী ম্যাডাম, নতুন লিঙ্কে চলে যান। এটা বন্ধ হয়ে যাবে। নতুন লিঙ্কে চলে আসেন ম্যাডাম। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তাহলে ডাটা ব্রিচ পড়লাম। ই ডিসকভারি আপাতত দরকার নাই। কনজিউমার প্রোফাইলিং নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে এই কনজিউমার প্রোফাইলিং এই জিনিসটা হচ্ছে মোস্টলি যেটা আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডসেন্স বা মোট কথা হচ্ছে অনলাইনে যত ধরনের আমাদের অ্যাড আসে, হ্যাঁ, তারা যে আমাদের প্রাইভেট ডেটাটা কালেক্ট করে, এই রিলেটেড ইনফরমেশন। আচ্ছা, স্যারদের এরকম মাঝে মধ্যে আমরা দেখি না যে আপনি একটা জিনিস আলোচনা করতেছেন বন্ধুদের সাথে, দুপুরবেলায় সেটার অ্যাড চলে আসছে আপনার ফেসবুকে, এরকম আমরা পাই না? জি জি স্যার, স্যার, এমন এটা হয়। বা অনেক দেখা যায়। হ্যাঁ, বা আপনার ভাই বা বোনকে একটা জিনিস মেসেজ করছেন, ওটার অ্যাড চলে আসছে। হ্যাঁ, বা কোনো একটা পেজে একটা জিনিস দেখতেছিলেন, ওটার আবার ডিসকাউন্টেড প্রাইস দিয়ে আরেকটা পেজের অ্যাড চলে আসছে। এরকম আমরা দেখি না? হুম? জি সবচেয়ে স্যার, এমন হয়। ডেঞ্জারাস বিষয়টা হচ্ছে যে আপনি কোনো কিছু সার্চ করেন নাই, একটা একটা কিছু কথাও বললেও তো একটা বিষয় থাকে যে আচ্ছা ঠিক আছে মাইক্রোফোন দিয়ে মনে হয় শুনলো। কিছুই করেন নাই। ঘুম থেকে উঠে সকালবেলায় চিন্তা করছিলেন যে এই জিনিসটা আমার দরকার। বিকালে ওটা অ্যাড চলে আসছে। এরকম পাইছেন কখনো? হ্যাঁ? এখনো জি কাউকে স্যার, এটা বলেনও নাই বা হয় স্যার। সুযোগও পান নাই। ফেসবুকের অ্যালগরিদমই স্যার এরকম স্যার। কারোর সাথে কথা বললে ওই টপিক নিয়ে ওইটাই ফেসবুকে চলে হ্যাঁ, আসে, ধরেন ওইটাই আমি তো নিউজ কথাও পর্যন্ত বলি চলে নাই। আসে। মানে চিন্তা করতেছি মাথায়, ঘুম থেকে উঠে চিন্তা করছি যে আচ্ছা একটা টি-শার্ট কিনবো। দেখবেন বিকালবেলা টি-শার্টের অ্যাড আসা শুরু। তবে স্যার, এটা করছিলেন তো আমরা যারা এরকম? অনলাইন বিজনেস করি আমাদের জন্য এটা আবার বেটার স্যার। এটা আপনার বেটার। হ্যাঁ, গুড। আচ্ছা, তো এটা নিয়েই আমরা আলোচনা করব। এই জিনিসটার নামই হচ্ছে কনজিউমারদের প্রোফাইলিং। এরকম প্রোফাইলিং কিন্তু ক্রিমিনালদেরও করে। আমাদের পুলিশ বা ডিটেকটিভ ব্রাঞ্চে যারা কাজ করে, তারা যেটা করে ক্রিমিনাল প্রোফাইলিং করে। এটার জন্য আলাদা পড়াশোনাই আছে। তো আমরা তো ওই যে বিষয়ে যাচ্ছি না। আমরা কনজিউমার প্রোফাইলিং এর মধ্যে একটু থাকবো। তাহলে কনজিউমার প্রোফাইলিং ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি ধরেন আমি আপনি আলাদা আলাদা মানুষ, আমাদের চয়েস ইত্যাদি ইত্যাদি থাকে। কিন্তু সত্যি কথা বলতে কি আপনি আর আমি খুব একটা ডিফারেন্ট না। কথা বুঝছেন? ধরেন শীতকালে, তো শীতকালে ধরেন এই মোস্তাকিম স্যারও
একটা হুডি কিনতে চাইবে, আমারও একটা হুডি কেনার ইচ্ছা হইতে পারে। ব্যাপারটা বুঝছেন? এখন আমি আর মুস্তাকিম স্যার হচ্ছে ফেসবুকে ফ্রেন্ড, আমরা প্রায় সময় গল্প করি, কথাবার্তা বলি, কিন্তু এখনো হুডি নিয়ে কিছু বলি নাই। তখন অ্যালগোরিদম গুলো দেখবে যে এরা দুইজন মিউচুয়াল ফ্রেন্ড, তাদের কাছাকাছি চয়েস, হ্যাঁ, তাদের ইকোনমিক কন্ডিশন, হ্যাঁ, মনে করেন তার যতটুকু ইনকাম এরও কাছাকাছি ইনকাম, তারপরে তাদের অন্যান্য যে লাইক দেওয়া পেজগুলা সেগুলোও সিমিলার। অনেক দিক থেকে মোস্তাকিমের সাথে আসলে তানজিলের অনেক মিল আছে। এখন মোস্তাকিম হুডি লেখে সার্চ দিছে, এক কাজ করি জ্যোতিষ বাবার মতো আমি তানজিলকেও হুডির অ্যাডটা দেখাই দিই, হয়তো তারও লাগতে পারে, কারণ যেহেতু শীতকাল চলতেছে। ব্যাপারটা কি বুঝছেন? হুম, জি স্যার। দেখবেন যে জ্যোতিষীর কাছে গেলে ওরা 4-5টা কথা বলবে, এর মধ্যে 2-3টা কথা সব ক্ষেত্রেই কারেক্ট। ব্যাপার বুঝছেন? ও বলবে হ্যাঁ আপনার জীবনে অনেক কষ্ট, জীবনে কষ্ট কার নাই? ঠিক আছে, আপনি আপনি কষ্টের কথা কাউকে বলতে পারেন না, কে কষ্টের কথা সবার বলে বেড়ায়, সব এটা তো সবার সাথেই মিলবে। তো এরকম হয় কি, বাট মানে টার্গেটেড অ্যাডস বা কনজিউমার প্রোফাইলিংটা এরকম জ্যোতিষের মতো না। সে অনেকগুলা প্যারামিটার ম্যাচ করে তখন একটা ইনফর্মড ডিসিশন নেয়, যে যেহেতু এই হাফিজুর রহমানের এটা পছন্দ, তাহলে রেদওয়ান আলমেরও এটা পছন্দ হইতে পারে। বুঝতে পারছেন? যদিও রেদওয়ান আলম এখনো জিনিসটা লেখে কোথাও সার্চও দেয় নাই, কারোর সাথে কথাও বলে নাই, সে মনে মনে খালি চিন্তা করছে যে একটা হুডি কিনবো, অ্যাড চলে আসছে। ব্যাপারটা বুঝছে? হ্যালো, জি স্যার, বুঝছি। হ্যাঁ। সো এই কনজিউমার প্রোফাইলিং এর জন্য অনেক ধরনের টেকনোলজি আছে। একটা খুব কমন ওয়েব বেসড টেকনোলজি আছে কুকিজ। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখেন না যে আসে অ্যাকসেপ্ট অল কুকিজ, হ্যাঁ, বা এরকম অ্যাকসেপ্ট লিমিটেড কুকিজ, এরকম একটা নোটিফিকেশন উঠে আসে, হ্যাঁ, জি আমরা স্যার। দেখি না প্রায় সময় জি স্যার, ওয়েবসাইট গুলোতে দেখা যায় ওয়েবসাইট বেশিরভাগ গুলোতে সময়। থাকে। তো কুকিজ আমি নিজেও পড়াই, আমরা যখন ওয়েব টেকনোলজির কোর্স করাই ওয়েব প্রোগ্রামিং এ, তখন আমরাও কুকিজ বানাই। তো কুকিজটা মেইনলি কি জিনিস? কুকিজটা হচ্ছে একটা টেক্সট, একটা ফাইল। এই টেক্সট ফাইলটা আপনার ব্রাউজারে, আপনার নিজস্ব লোকাল ড্রাইভে, কম্পিউটারে দীর্ঘদিন পর্যন্ত সেভ থাকতে পারে। 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত এই কুকিজটা সেভ থাকতে পারে। কুকিজের মেইন কাজটা হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটায় ভিজিট করতেছেন সেই ওয়েবসাইটটায় লাস্ট যেই কাজটা করে গেছেন সেই সেশনটাকে সেভ করে রাখা। তার মানে ধরেন আমি এখন দারাজে গেলাম, লাস্ট যেই পেজটুকু দেখে আমি হুট করে কেটে দিলাম, ব্রাউজারটা কেটে দিলাম, আবার যদি যাই ঠিক আগের পজিশনে যাতে আমি ফেরত আসতে পারি, এই জন্যই মূলত কুকিজ গুলা ইউজ করা হয়। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, এখন কুকিজ গুলা যেহেতু আমাদের ব্রাউজারে সেভ করা থাকে, কুকিজ গুলা কিন্তু শুধু যে সাইটের ইনফরমেশন, মানে যেই সাইটের থেকে কুকিজটা আসছে সেটারই অ্যাক্সেস পায় তা না, বরং তার পক্ষে সম্ভব, দেয়ার ইজ এ পসিবিলিটি যে এই কুকিজটা আপনি অন্য কোন কোন ওয়েবসাইট তাকায় আছেন, অন্য কোন কোন ওয়েবসাইট ব্যবহার করেন, কোন কোন ওয়েবসাইট রেগুলার আপনি ভিজিট করেন, এবং সেই ওয়েবসাইটে আপনি কি কি লিখে টাইপ করেন, সেই জিনিসগুলার ইনফরমেশনও সে চাইলে অ্যাক্সেস করতে পারে। দ্যার ইজ এ পসিবিলিটি। এবং আমরা ইঞ্জিনিয়াররা, আমরা এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন কুকিজের কোড লিখবো, তখন আমাদের পক্ষেও সম্ভব যে শুধু টেক্সট, মানে শুধু যে আমার সাইট রিলেটেড ইনফরমেশন তা না, বরং অন্যান্য সাইট থেকেও ইনফরমেশন কালেক্ট করে ডেটাটাকে তার জন্য অ্যাড অ্যাড দেখানোর জন্য বা মার্কেটিং পারপাস বা অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে ব্যবহার করা। বুঝতে পারছি? সো কনজিউমার জি প্রোফাইলিং আমাদের করতে হবেই। একটা উদাহরণ দেই, যেমন কথার কথা যে আমি এনিথিং লাইক, ধরেন কথার কথা হিজাব, তো আমি হিজাব দেখতেছি, হ্যাঁ, তো আমি আমি যেই একটা আমি একটা পপুলার পেজে লাইক দেওয়া এবং ওইখানে হিজাবটার দাম কথার কথা 1500 টাকা। তো যেটা হয় অনলাইন পেজগুলার সবারই কিন্তু প্রোডাক্ট কাছাকাছি সেম, কারণ সবাই ওই এক ইম্পোর্টার থেকেই কিনতেছে। কেউ 1500 টাকায় সেল করতেছে, কেউ আবার দেখা যাচ্ছে পেজের প্রমোশনের জন্য একটা ডিসকাউন্ট, একটা অফার দিই। তো এখন আপনি হিজাব কেনার জন্য ওই 1500 টাকার পেজটাই দেখতেছিলেন, হঠাৎ করে কি হলো, এই প্রোফাইলিং এর মাধ্যমে এমন একটা পেজের অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাছে আসলো যেই পেজটা আপনি লাইকও দেন নাই, কিন্তু সেখানে 1200 টাকায় সেল হচ্ছে। তাহলে এটা আপনার জন্য ভালো হইলো না অ্যাজ এ কাস্টমার? হুম, কি মনে হয়? জি স্যার।
আমার জন্য একটু ভালো হলো না যে আমি 300 টাকা ডিসকাউন্ট পাইলাম। আমি তো ওই পেজটার নামও জানতাম না। আমি আরেকটা পেজ দেখতেছিলাম, ওটার সিমিলার প্রোডাক্ট হিসাবে এই পেজটা চলে আসছে। তা আমার ভালো হলো না, আমার 300 টাকা সেভ হইলো। আবার চিন্তা করে দেখেন, এজ এ ব্র্যান্ড, আমরা ধরেন ব্র্যান্ড প্রমোশনের জন্য ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মার্কেটিং পারপাসে বিভিন্ন ডলার টলার খরচ করি, ধরেন $10 $20 কিছু একটা খরচ করলাম। তো তখন হবে কি, আমার ব্র্যান্ডটা নতুন কিন্তু আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। তো অলরেডি এস্টাবলিশড ব্র্যান্ডগুলোর সাথে আমি যাতে আমার প্রোডাক্টও কিছু সেল করতে পারি, সেই জন্য আমি করলাম কি, ফেসবুকে কিছু টাকা পয়সা দিলাম যে তোমরা এক কাজ করো, তোমাদের প্রোফাইলিং এর মাধ্যমে আমার মালগুলো একটু চালায় দাও, আমার কিছু সেল তুমি বাড়ায় দাও। তো সেটা আবার বিজনেসের দিক থেকেও লাভ হলো না? জি স্যার। হ্যাঁ। তার মানে হচ্ছে কনজিউমার প্রোফাইলিং আমাদের করতে হবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, যেভাবেই হোক না কেন আপনাকে ডেটা অবশ্যই কালেক্ট করতে হবে। কিন্তু ওই যে বলছিলাম, ফেয়ার ওয়েতে কালেক্ট করতে হবে। আপনি এমন কোনো ইলিগাল ওয়েতে ডেটা কালেক্ট করবেন না, বা কোনো একটা কোম্পানি থেকে আপনি করলেন কি, তাদের ইউজার বেজের সমস্ত ইনফরমেশন কিনে নিলেন, তাদের সমস্ত ইউজার ইনফরমেশন কিনে নিলেন। এই যে আমি অনেক বছর আগে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। পরবর্তীতে ওই কোচিং সেন্টার থেকে লিঙ্ক নিয়ে, মনে করেন যে ফোন নাম্বার নিয়ে বিভিন্ন আজে বাজে আহ, ইয়া অ্যাডভার্টাইজমেন্ট আমার SMS এ ইয়া করে, কি বলে, মোবাইলে SMS পাঠায় মার্কেটিং পারপাস। তাহলে এই কাজটা কি ঠিক হইলো? হুম? এই যে আমার জি স্যার। ইনফরমেশন উইদাউট উইদাউট মাই কনসেন্ট আরেকজনের কাছে সেল করে দিল, যে ওর নাম তানজিল মাহমুদ, ওর বয়স এত, ফোন নাম্বার এত, দাও মেসেজ দাও। এটা তো ঠিক হয় নাই। এই জায়গাতেই আমাদের এথিক্সের বিষয়টা আসে। আমরা প্রফেশনাল লাইফে অবশ্যই ডেটা নিয়ে কাজ করবো, ডেটা ছাড়া কাজ করা সম্ভব না। বর্তমান দুনিয়ায় ডেটাই হচ্ছে টাকা। কিন্তু এটার কালেকশন, এটার ইউজ একটা এথিক্যাল ওয়েতে হইতে হবে, এবং সম্পূর্ণটা ইউজারের কনসেন্ট অনুসারে হইতে হবে। আপনি ইউজারকে একটা নোটিফিকেশন দেন যে আমি এই এই কাজে ব্যবহার করব, আমি থার্ড পার্টির কাছে বিক্রি করব না তোমার ডেটা, তখন ইউজারই আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, এবং সেই ইনফরমেশনগুলো ইউজ করে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং বলেন, অ্যাডভার্টাইজমেন্ট বলেন, বা কনজিউমার প্রোফাইলিং বলেন, সেই কাজে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এতটুকুই আমরা আপাতত পড়লাম এই চ্যাপ্টারে। আর অনেক কিছু আছে, সবকিছু আর ধরি নাই। তো যতটুকু পড়লাম এর মধ্যে কোনো কোশ্চেন, কনফিউশন আজকে আজকে যা পড়লাম, কোনো কোশ্চেন? অ্যাটেন্ডেন্স তো জি নিয়েই না নিছি। স্যার, এই কারো অ্যাটেন্ডেন্স মিস গেছে? কেউ অ্যাটেন্ডেন্স দেন নাই এরকম আছেন? কোনো কোশ্চেন? বুঝতে পারছেন স্যাররা স্যার। আজকের টপিকটা? স্যার জি স্যার, ক্লিয়ার বোঝা গেছে সব। হ্যাঁ, বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। জি না স্যার, সবকিছু বোঝা মানে ঠিক মতো বোঝা গেছে, এটা উপমা বাইরে রয়, প্রশ্ন নেই। কোনো কোশ্চেন আছে? স্যার এই চ্যাপ্টারটা কি এখান থেকে শেষ? মানে হ্যাঁ, আরো পড়ানো হবে? এটুকু, অনেক কিছুই আছে, এত কিছু তো আর পড়ি নাই। আমরা মূলত যেটা পড়ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রাইভেট। হ্যাঁ, যেমন হেলথ রিলেটেড ইনফরমেশন প্রাইভেট, ফিনান্সিয়াল ডেটা প্রাইভেট, হ্যাঁ, কিংবা বাচ্চাদের প্রাইভেট ইনফরমেশন, এগুলো যে প্রাইভেট, এ সম্পর্কে একটু পড়লাম। ইম্পর্টেন্স দিয়ে পড়ছি হচ্ছে এই 148 নাম্বার পেজের যে অংশটুকু আছে, হ্যাঁ, যে আমাদের কি কি ডিরেক্টিভ মেনে চলা উচিত, হ্যাঁ, ডিউরিং কালেকশন অফ ইনফরমেশন ফ্রম কাস্টমার্স অর ইউজার্স। যখনই আমরা কোনো কাজে, আমাদের অ্যাপসের কাজে হোক অথবা ব্যাংকের কাজে হোক, যেই কাজই হোক না কেন, কাস্টমার থেকে ইনফরমেশন নিলেই আমাদের এই কয়টা জিনিস একটু মেনটেন করতে হবে। আর লাস্টে আমরা কিছু এথিক্যাল ইস্যু দেখলাম রিলেটেড টু ডেটা ব্রিচ, আর এদিকে রিলেটেড টু কনজিউমার প্রোফাইলিং। এগুলো একটু পড়বেন, হ্যাঁ, এগুলো একটু রিডিং করবেন, বোঝার চেষ্টা করবেন কি লিখলো না লিখলো। মুখস্থ করা দরকার নাই, কারণ স্যাররা অলরেডি এক্সাম দিয়েছেন। কোনো জিনিস মুখস্থ করে লাভ আছে? হুম? কি মনে হয় এক্সাম দিয়ে? না স্যার। মুখস্থ করে লাভ নাই, কারণ কোনোটাই আমি দিব না। আমি মুখস্থ কিছুই লিখতে দিব না। বুঝতে পারছি? স্যার আমাদেরকে কোন সিটি নেবেন? হ্যাঁ, এই মিড টার্মের পর ফাইনাল আগ পর্যন্ত একটা একটা দুটা চ্যাপ্টার পড়ায় ধরেন আবার একটা কুইজ নিব। একটা নিয়েছিলাম না কুইজ,
আরেকটা নেওয়ার মতো হলে নিব, একটা বা দুইটা। ঠিক আছে, তাহলে আর কোনো কিছু না থাকলে আমি রেকর্ডিংটা অফ করে দেই।